সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্ক করার একটা মজা হলো এই পুরো অনুশীলনীটি শুধুমাত্র একটি সূত্র দ্বারাই সম্ভব। একটি সূত্র যদি আমরা ভালো করে বুঝি এবং সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে পুরো অনুশীলনীতে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা সঠিকভাবে করতে পারবো। অনুশীলনীতে অঙ্ক করার পূর্বে যে সূত্রটার কথা বললাম সূত্রটা হলো I = PTR/100, যেখানে I হলো সুদ বা সরল সুদ, P হলো আসল বা মূলধন, আর তারপরে T হলো সময়, আর R হলো সুদের হার। এই যে চারটে অক্ষর আমি লিখলাম, এই চারটে অক্ষরের মধ্যে আমার প্রশ্নে তিনটে অক্ষরের মান বলে দেওয়া থাকবে, অর্থাৎ I বলতে সুদ, P বলতে আসল বা মূলধন, T সময়, আর সুদের হার। এই চারটে আমাকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে। এদের মধ্যে যে কোনো তিনটের মান প্রশ্নে বলা থাকবে, একটার মান বলা থাকবে না। আপনাকে অঙ্কটা পড়ে যে একটার মান প্রশ্নে বলা থাকবে না সেই একটার মানটা বার করতে হবে, তবে যে তিনটের মান বলা থাকবে সেটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। তাহলে আমরা যদি এক দাগের অঙ্কটিতে চলে যাই, এক দাগের অঙ্কটি আছে দুই বন্ধু একসাথে একটি ছোট, আরেকটা কথা বলি, যেখানে সুদের হার দেওয়া থাকবে সাধারণ ক্ষেত্রে আমরা সুদের হারটা দেখলেই বুঝতে পারবো 10%, 5%, 7%, 12% এরকম পার্সেন্ট দেওয়া থাকবে। এক দাগের অঙ্কটিতে বলছে দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে একটু আগেই বলছিলাম যেখানে সুদের হার থাকবে সেখানে 5%, 10% এরকম একটা পার্সেন্ট দেওয়া থাকবে। তো অঙ্কের মধ্যে দেওয়া আছে যে সুদের হার 12%। তো যে ডেটাগুলি আমাকে বলবে অঙ্কের মধ্যে সেগুলিকে আমি একটু লিখে নেব। তাহলে এক দাগের অঙ্কটি করার জন্য আমি একটু লিখছি, এখানে সুদের হার ডেটাগুলো একটু লিখবেন। সুদের হার আমরা আর পার্সেন্ট লিখব = 12%। প্রশ্নে আমাকে 12% বলেছে। আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে তো আর আছে, আপনি এখানে পার্সেন্ট দিলেন কেন? হ্যাঁ, প্রশ্নে এখানে আর এর পরে যে পার্সেন্ট আর 12-এর পরে পার্সেন্ট দুটো মুছে দেবো, আর = 12। যখন আমি এখানে মান বসাবো তখন আর এর জায়গায় 12 বসাবো। তারপরে আমাকে বলছে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করেন। তাহলে যে টাকাটা ব্যবসার জন্য ধার করা হয়েছে ব্যাংক থেকে সেটাই হলো ওই ব্যবসার মূলধন, আর অন্য কোনো টাকা কিন্তু পকেট থেকে কেউ যোগ করেনি। তার মানে এখানে মূলধন বা আসল বলতে যে P সেটা ওই ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা 15,000 টাকাটাই হবে। এরপরে সময় বলছে 4 বছর। তাহলে সময় আমরা তাকে T দ্বারা ডিনোট করব সমান 4 বছর। 4 বছর লেখার পরে আমরা লিখব আমরা জানি I = PTR/100 সূত্রটা লেখার পরে আপনি আর বই পড়বেন না, এখান থেকে দেখবেন যে মানগুলি আপনি জানেন সেই মানগুলি এখানে বসাবেন, যেটা জানেন না সেটার মানই বেরোবে। তাহলে এখান থেকে যদি আমি দেখি আয়ের মানটা জানি না, আয় লিখলাম, তারপরে পির মানটা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 15,000 টাকা। PTR পরস্পর গুণ সম্পর্কে গুণ দিলাম, টাইম হচ্ছে 4, আর এর মান হচ্ছে 12। আমি শুধু 12 লিখব, পার্সেন্টটা দেবো না, নিচে যে 100 ছিল 100টা লিখবো, দুটো শূন্য কেটে দিলাম। বা I = 4, এই 4 15 60, আর পিঠে একটা কি 0, তারপরে গুণ 12, বা I = 6 12 72, পিঠে দুটো 0। তাহলে ওই ব্যবসায়ী 4 বছর পরে ব্যাংকে যে সুদটা দিতে হবে, I বলতে সুদের পরিমাণ, যে সুদটা মেটাতে হবে সেটা হলো 7,200 টাকা। এবারে আমাকে প্রশ্ন করেছে কত টাকা সুদ দিতে হবে, অতএব শুধুমাত্র সুদ হিসাবে দিতে হবে 7,200 টাকা। উত্তরটা একটা লাইন লিখতে হবে যে নির্ণেয় সুদ সমান 7,200 টাকা। যদি এরকম হয় যে ব্যাংকে যখন টাকা দিতে হয় তখন শুধুমাত্র সুদ জমা দিলে কিন্তু হয় না, তার সাথে নেওয়া আসলটাও জমা দিতে হয়। সেক্ষেত্রে হয়তো ভাষাটা এরকম বলবে যে সুদ আসল কত, বা সবৃদ্ধি মূল যা সুদ আসল তাই। সবৃদ্ধি মূল বলতে ব্যাংক থেকে নেওয়া টাকা যেটা নিয়েছিলাম সেটা ফেরত দিতে হবে, তার সাথে সুদ দিতে হবে, সেটাকেই বলা হয় সবৃদ্ধি মূল। এখানে কিন্তু আমার সবৃদ্ধি মূল জিজ্ঞেস করেনি, শুধুমাত্র সুদটা জিজ্ঞেস করেছে, আমি সুদের পরিমাণটাই বার করেছি। তারপরে আমাকে 2 দাগে বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে ডেটাগুলি ভালো করে আপনাকে বুঝে পড়তে হবে এবং লিখতে হবে। প্রথমে আমি লিখে নেই যে ওখানে লেখা আছে যে 6% সরল সুদের হারে, তাহলে এখানে সুদের হার R% সমান 6%। মূলধন বলছে 2,000 টাকা। আমি এখানে ভালো করে একটু দেখে 2,000 টাকা একটু দেখতে হবে ভালো করে, মানে শূন্য যেন একটা দুটো বেশি কম বা না হয়ে যায়।
এবারে আসি টাইমটা নিয়ে। টাইমটা বলছে 1 জানুয়ারি থেকে 27 মে। আমরা যদি এরকম একটা এই মুঠি বাঁধি তাহলে আমরা এই যে প্রথম যদি এই জায়গাটা দেখে, এই জায়গাটা একটু উঁচু, তার পাশেরটা নিচু, তারপরে আবার উঁচু, আবার নিচু, আবার উঁচু, আবার নিচু, ঠিক তেমনিভাবে আমরা ছোটোবেলায় ওই মাসের দিন সংখ্যা গণনা করার এরকম একটা পদ্ধতি শিখেছিলাম। উঁচু বলতে সাধারণত আমরা 31 আর নিচু জায়গা বলতে আমরা 30 বুঝবো। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই পর্যন্ত। তো জানুয়ারি যেহেতু উঁচুতে মানে 31, তারপরে ফেব্রুয়ারি সেটা নিচু বলতে 30, কিন্তু আমরা জানি যে ফেব্রুয়ারি হচ্ছে 28, অতএব এটা কিন্তু নিচুতে আছে বলে আমরা সেটা কিন্তু 30 নেব না, লিপ ইয়ারটা বাদ দিলাম। তারপরে মার্চ আবার হচ্ছে 31, এপ্রিল হলো 30, আর মে আমার 31, কিন্তু আমার ওখানে বলেছে 27 মে পর্যন্ত। যে ডেট বলবে 27 মে, তাহলে সেই দিনটা আপনি বাদ দেবেন, তার একটা দিন আগে অর্থাৎ 26 তারিখ পর্যন্ত নেবেন। এইভাবে যদি আমি হিসাব করি তাহলে আমার 1 জানুয়ারি থেকে মানে জানুয়ারির পুরো টাইমটাই পাচ্ছি 31, প্লাস ফেব্রুয়ারি 28, প্লাস মার্চের আবার 30, এপ্রিলের 31, আর মের হচ্ছে 26। এই যে আমি দিনগুলো লিখলাম সমস্ত, মানে আমি দিনগুলো হিসাব করে নিলাম, তাহলে এগুলো হয়ে গেল এত দিন। সমস্ত দিনগুলো যদি আমি যোগ করি, 6 আর 1 7, 8 7 15, আর 1 16, 6 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, আর 3 9, 9 আর 2 11, আর 3 14 এত দিন। তো আমরা এই ধরনের অঙ্ক করার জন্য যে সময়টা নেব সেই সময়টা আমরা দিন বা মাস নিতে পারবো না, আমাদের বছর নিতে হবে। যদি দিন থাকে আপনাকে বছরে কনভার্ট করার জন্য, আপনি বছরকে এরকম একটা প্রশ্ন করবেন, ও বছর তুমি কত দিন হলে 1 বছর হবে? দেখবেন বছর আপনার কানে কানে এসে বলে যাচ্ছে 365 দিন হলে আমি 1 বছর। অর্থাৎ বছর আর দিনের মধ্যে যে ফ্যাক্টর সেটা হলো 365, লিপ ইয়ার বাদ দিয়ে। তখন আপনি কি করবেন, যে যদি আপনাকে দিন থেকে বছরে যেতে হয় অর্থাৎ বড় এককে যেতে হয়, এই যে ফ্যাক্টর 365, আপনি দিনকে 365 দিয়ে ভাগ করবেন, বছর পাবেন। আর যদি বছর থেকে আপনাকে দিনে যেতে হয়, আপনি বছরকে 365 দিয়ে গুণ করবেন, দিন পাবেন। ঠিক তেমনিভাবে যদি আপনার মাস থাকে তখন বছরে যেতে গেলে আপনি বছরকে প্রশ্ন করবেন, ও বছর তুমি কত মাস হলে 1 বছর হবে? দেখবেন বছর আপনার কানে কানে এসে বলে যাবে যে 12 মাস হলে, তখন মাস আর বছরের মধ্যে ফ্যাক্টরটি হবে 12। আপনি যদি মাস থেকে বছরে যেতে চান আপনাকে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি আপনি বছর থেকে মাসে যেতে চান সেক্ষেত্রে আপনাকে বছরকে মাসে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমি কি বললাম, দিন আর বছরের মধ্যে ফ্যাক্টরটা হলো 365। আপনাকে দিন থেকে বছরে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 146কে আমি যখন 365 দিয়ে ভাগ করব তখন আর দিন রইল না, হয়ে গেল বছর। এখানে অবশ্যই বছরটা লিখতে হবে। যদি না লেখেন তাহলে দিন ছিল, হয়তো মনে হবে যে এটা দিনই আছে, অতএব কিন্তু আপনি কনভার্ট করেছেন বছরে। যদি বছর না লেখেন সেক্ষেত্রে টিচার কিন্তু কেটে দিতে পারে। যদি আমি কাটাকুটি করি, 73 2 এর মধ্যে 2 বার যায়, 73 এর মধ্যে 5 বার যায়, অর্থাৎ 2/5 বছর হয়ে গেল। এরপরে আমরা জানি বলে যদি সূত্রটা লিখি I = PTR/100, সূত্রটা লেখার পরে আর বইটা পড়বো না, যে মানগুলো আমরা জানি দেখে দেখে বসাবো। আইটা লেখার পরে পি বলতে আমি এর মধ্যে কিন্তু আয়ের মান জানি না। পি বলতে আমার 2000, আমি 2000 লিখলাম, ইন্টু টাইম হলো আপনার 2/5। কী করবেন, 2টা ওপরে লিখবেন আর 5টা নিচে বসাবেন, ইন্টু আর বলতে 6, আর নিচে অলরেডি একটা 100 আছে সেটাকে লিখবেন। যে নিচে এই যে দুটো সংখ্যা নিচে এদের মাঝখানে গুণ সম্পর্ক, এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 20কে কাটলে 4, তাহলে বা 4 2 8, 6 8 48, অতএব I = 48 টাকা। আমাকে প্রশ্নে বলেছিল যে এই সময় পরে তাকে কত টাকা সুদ দিতে হবে, তাহলে যে সুদের পরিমাণ হবে, নির্ণয় সুদ হচ্ছে 48 টাকা। এটা হয়ে গেল 2 দাগের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলুন আমরা 3 দাগের অঙ্কটি আপনাদের সাথে আলোচনা করি। 3 দাগের অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, তার আগে বলি যে এখানে যে সবৃদ্ধি মূল বলেছে, ওই যে 960 টাকা আসল, তার সাথে যে সুদ হবে অঙ্কটা ক্যালকুলেশন করার পরে 960 টাকা আসলের সাথে সুদটা যোগ করলে তবেই কিন্তু আমরা সবৃদ্ধি মূলটা পাবো। তাহলে 3 দাগের অঙ্কটি করার আগে ডেটাগুলো একটু ভালো করে লেখার চেষ্টা করি। 3 দাগের অঙ্কটি করার আগে ডেটাগুলি আমি একটু লেখার চেষ্টা করছি। এখানে সুদের হার R% সমান 8.1/3%। এটাকে যদি আমি ভেঙে নেই, 3 8 24 আর 1 25/3% এটা লিখব। এরপরে
960 টাকার আগে সুদ লেখা আছে, সেটাকে যেন 960কে সুদ ভাববেন না, বলছে এত% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল, অর্থাৎ আসল বা মূলধন যাই লিখি না কেন সেটা P সমান কত, 960 টাকা। এরপরে সময় T সমান 1 বছর 3 মাস। হ্যাঁ, এটাকে কি করবেন, 1 প্লাস একটা বছর, আচ্ছা 3 যে মাস, আমি একটু আগেই বলছিলাম যে মাস থেকে যদি আমি বছরে যাই, মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে, যেই 12 দিয়ে ভাগ করেছে এটার মাস রইল না, হয়ে গেল বছর। এটাও বছর, ব্র্যাকেট দিয়ে বাইরে লিখব বছর। ক্যালকুলেশন করার আগে 3 আর 12কে যদি আমি কেটে নেই 1/4, তাহলে 4 আর 1 5/4 বছর হয়ে গেল সময়। তারপরে আমরা লিখব, আমরা জানি বলে সূত্রটা লিখব, I = PTR/100। লেখার পরে কি মান জানি, আয়ের মান জানি না, লিখছি না। P বলতে আপনার 960 লিখলাম, ইন্টু টাইম হচ্ছে 5/4, 5টা উপরে 4টা নিচে, ইন্টু আর বলতে আপনার 25/3, আপনি 25 উপরে লিখবেন আর 3টা নিচে লিখবেন, এই দুটো নিচের সংখ্যার মাঝে গুণ সম্পর্ক, আর 100টা লিখবেন, এখানেও গুণ দেবেন। তারপরে দেখুন দুটো একটা শূন্য কাটা, 5 এটা কাটলে 2 আর 96কে কাটলে হবে 48। তারপরে 4 দিয়ে 4 12 48, আচ্ছা তারপর 3 দিয়ে 12কে কাটলে আপনার হবে 4, অতএব 4 25 100, I = 100। তাহলে যে সুদ পেলাম সেটা হলো 100 টাকা। তাহলে নির্ণেয় সবৃদ্ধিমূল সমান 960 টাকা আপনার হচ্ছে আসল, আর 100 টাকা সুদ, দুটো যোগ করলে হয়ে গেল 1060 টাকা নির্ণেয় সবৃদ্ধিমূল। এরপরে যদি আমরা 4 দাগে চলে যাই, 4 দাগটা একটু পড়ি। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নেন। আপনি কি করবেন, এটা আপনাকে যদি হোমওয়ার্ক দেই, তাহলে আপনি প্রথমে ডেটা লিখবেন যে সুদের হার 6%, 3200 টাকা 2 বছরের জন্য ধার নেন, তাহলে আসল হবে 3200 টাকা আর সময়টা হবে 2 বছর। 2 বছর পর তার সুদে আসলে, তারপরে আপনি তাহলে কি লিখলেন, প্রথমে ডেটা লিখলেন যে সুদের হার 6%, আসল 3200 আর সময় 2 বছর। তারপরে আমরা জানি বলে এটা ক্যালকুলেশন করার পর আপনি আয়ের মান পাবেন, একদম এই অঙ্কটা। আয়ের মান যেটা পাবেন আপনার আসল 3200-র সাথে ওই যে সুদ যে টাকাটা পাবেন, যদি 500 টাকা হয় তাহলে 3200 আর 5 হচ্ছে 3700 টাকাটাই হবে আপনার ওই সুদ আসল। হ্যাঁ, তাকে বলছে কত টাকা শোধ দিতে হবে, ব্যাংকে যে টাকাটা দিতে হবে সেটা তো সে শুধুমাত্র সুদ দিলে হবে না, যে টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল তার সাথে যে টাকাটা সুদ হচ্ছে সেটাও ফেরত দিতে হবে, এটাই হচ্ছে সুদ আসল। তাহলে ওই যে 3200 টাকা ধার নিয়েছিল আর ক্যালকুলেশন করে আপনি যে সুদ পেলেন, এই দুটো যোগ করলে হয়ে যাবে আপনার নির্ণেয় সুদ আসল। এরপরে 5 দাগে যদি চলে যাই, 5 দাগের অঙ্কটি আমি একটু করার চেষ্টা করি। 5 দাগের অঙ্কটি করার পূর্বে আমি 5 দাগের অঙ্কটির যে ডেটাগুলি আছে সেগুলি সাবধানে পড়ে লেখার চেষ্টা করলাম। সেখানে বলা হয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে, তাহলে সুদের হার 5.25%, সেটা লিখে নিলাম। সময় 2 বছর এবং সুদ হিসাবে 840 টাকা পেলেন। এরপর তিনি কত টাকা জমা রেখেছিলেন বলতে আসল, আপনি ধরে নিতে পারেন যে তিনি X টাকা জমা রেখেছিলেন বা P টাকা জমা রেখেছিলেন, এটা ধরতে পারেন, না ধরলেও চলে। যেমন এর আগে যে মানগুলি বলেছিল আমি সেগুলি লিখে নিয়েছিলাম, যে মানটা বলেনি বা নির্ণয় করতে হবে সেটা আমরা সূত্র থেকে পেয়েছিলাম, সেভাবেও করতে পারেন, বা আপনি চাইলে কিন্তু আসলটাকে ধরে নিতে পারেন। তাহলে আমি এখানে বেশি কিছু আর লিখছি না, শুধুমাত্র আমরা জানি বলে I = PTR/100 সূত্রটা লেখার পরে মানগুলি বসিয়ে দিলাম। আয়ের পরিবর্তে লিখব 840 = P জানি না ইন্টু টাইম হচ্ছে 2, আর এর মান হচ্ছে 5.25, আমি লিখছি 525 আর নিচে 100, কারণ ধরুন 525 এটা লেখার পর আমি যদি 525 লিখি, পয়েন্টটা তুলে দেই, পয়েন্টের জন্য নিচে একটা 1 হয়, আর যে কটার সংখ্যার আগে পয়েন্ট ছিল লাস্টে থেকে যে কটার সংখ্যার আগে পয়েন্ট ছিল 1-এর পিঠে সেই কটা 0 হয়। ধরুন 2.5, সেক্ষেত্রে আমি লিখতে পারি 25 পয়েন্টের জন্য একটা 1 লিখবো, আর লাস্টের থেকে কটার আগে পয়েন্ট ছিল 1টার আগে 1-এর পিঠে একটা 0 বসাবো। তারপরে এইটা কিন্তু পয়েন্ট তোলার জন্য 100, আর একটা 100 অলরেডি ছিল, তাহলে এই দুটোর মাঝখানে গুণ সম্পর্ক। এবার যদি আমি 25 দিয়ে কাটি, এটা হবে 21 আর এটা হবে 4।
4, তাহলে এটা কাটলে 1, এটা হবে 2। এরপরে 21 একে 21, 21 84-র মধ্যে 4 বার যায়, পিঠে একটা শূন্য বসবে। তারপরে এই যে 2 সংখ্যাটি এই সাইডে নিচে মানে ভাগ আছে, এই সাইডে আসলে গুণ হবে, 4 দুগুণে হয়ে যাবে 8, এখানে একটা শূন্য আর এখানে দুটো শূন্য, পিঠে টোটালে হয়ে যাবে 3টে শূন্য ইকুয়াল টু পি। পুরোটা ঘুরিয়ে লিখলে পি ইকুয়াল টু 8000 টাকা। এই হয়ে গেল ওই অঙ্কের জন্য যে আসল বা মূলধন। আমাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন 5 দাগে, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, এইটুকু লিখলেই উত্তর হয়ে যাবে। এরপরে যদি আমরা 6 দাগে চলে যাই, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য তাহলে আমি প্রথমে লিখি যে কত পার্সেন্ট হারে, আমরা দেখতে পাচ্ছি যে 12% হারে, তাহলে সুদের হার হচ্ছে 12%। 6 দাগ, ধার নেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হবে, তাহলে সুদ হচ্ছে 378 টাকা। কিন্তু সময় সেটা বলছে দেখুন এর আগে আমরা যে কটা অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে আপনাকে সময়টা 4 বছর 5 বছর একটা নির্দিষ্ট করে বলা ছিল। এই অঙ্কটা যদি আপনি ভালো করে পড়েন, কোথাও কিন্তু সময়টাকে নির্দিষ্ট করে বলা নেই। অথবা আপনি সময়টা কি লিখবেন, ওই যে প্রতি মাসে 378 টাকা যে সুদ দিতে হয়, এখান থেকে আপনাকে সময়টা বার করতে হবে। তা প্রত্যেক মাসে বলতে 1 মাস, কিন্তু 1 মাস তো আমরা তো সময় 1 মাস লিখবো না, তো এখানে একটুখানি লিখি 1 মাস, আমরা সময়টা বছরে কনভার্ট করব। মাস থেকে বছরে যেতে গেলে আপনাকে মাসকে 12 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। মাসকে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে বছর, বছর লিখে দিলাম। এরপরে কি করব, আমরা জানি PTR/100 লেখার পরে যার যা মান জানি 378 লিখলাম ইকুয়াল টু পির মান জানি না, টাইম হচ্ছে আপনার 1/12 লিখলাম, আর হচ্ছে 12 লিখলাম, আর 100 যেটা থাকে সেটা লিখে গুণ সম্পর্ক দিয়ে দিলাম। এই দুটো কাটা গেল, বা এই 100টা এই সাইড নিচে মানে ভাগ, নিচে থাকা মানে ভাগ, এই সাইডে গুণ হবে। তাহলে 1-এর সাথে 378 গুণ করুন, 378 একে 378, দুটো শূন্য পিঠে বসিয়ে দিন ইকুয়াল টু পি ইন্টু 1 মানে পি। তারপরে ঘুরিয়ে লিখলে পি ইকুয়াল টু 37,800 টাকা হয়ে গেল উত্তর। অতএব 6 দাগে বলছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি আসল 37,800 টাকা ধার নিয়েছিলেন। এরপরে আমরা চলে যাব বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। খুব 7 দাগের অঙ্কটি করার আগে 7 দাগের অঙ্কটি আপনাকে একটু বুঝতে হবে। বার্ষিক 6% সরল সুদের হারে, এখানে যে সুদের হার সেটা 6% আপনি বুঝতে পেরেছেন। কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। আচ্ছা, কোনো টাকা, ধরুন আমি ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখেছি, কয়েক বছর পরে যাওয়ার পর দেখলাম টাকাটা, খাতা যখন আমি আপডেট করলাম দেখতে পেলাম যে ধরুন আমি ব্যাংকে 100 টাকা রেখেছিলাম, কয়েক বছর পরে গিয়ে দেখতে পাচ্ছি যে খাতা আপডেট করে আমার ব্যাংকের খাতায় 200 টাকা আছে, বা 200 টাকা আমার লেখা উঠেছে। তার আগে কোনো পয়সা ছিল না, শুধুমাত্র বা টাকা ছিল না, শুধু 100 যে টাকা রেখেছিলাম এটা ছাড়া। এখন আমি তো রেখেছিলাম 100 টাকায়, এই যে 100 টাকা রেখেছিলাম এটা হয়ে গেল আমার আসল। আর এখন আমি ব্যাংকের বইটা আপডেট করার পরে যে 200 টাকা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার আসল নয়, এটা আমার সুদ আসল। মানে এটা হচ্ছে আমি যে 100 টাকা রেখেছিলাম সেটা তো আছে, তার সাথে এই 100 টাকায় এই কত বছরের যে টাকা সুদ দিয়েছে সেটা যোগ হয়ে আমার 200 টাকা হয়েছে। ঠিক তেমনিভাবে এই অঙ্কটাই বলছে কোনো টাকা তা কত টাকা রেখেছে সেটা বলা হয়নি। আচ্ছা, আমি লিখে নেই সুদের হার আর পার্সেন্ট সমান 6% আমি লিখলাম। আচ্ছা, ধরি আসল সমান, আচ্ছা আসলকে আমরা পি দ্বারা ডিনোট করি, আসল পি সমান এক্স টাকা। আচ্ছা, তারপর লিখছি সুদ আসল সমান, তাকে আর কোনো চিহ্ন দ্বারা এখানে ডিনোট করছি না। আচ্ছা, বলছে কয়েক বছর পরে সেই টাকাটা দ্বিগুণ, মানে রেখেছিলাম 100 টাকা, কয়েক বছর পরে গিয়ে ব্যাংকে দেখছি 200 টাকা, 200 টাকাটা সুদ আসল, রেখেছিলাম 100 বলতে এখানে এক্স হচ্ছে আমার আসল। আর ব্যাংকে কয়েক বছর রাখার পরে 100 টাকা রাখলে যদি 200 টাকা দ্বিগুণ হয়, 2 গুণ এক্স টাকা রাখলে কয়েক বছর পরে যদি দ্বিগুণ হয়ে যায় সেটা হয়ে যাবে 2x টাকা, সুদ আসলটা হবে 2x, তাহলে সুদ আসল হচ্ছে 2x টাকা। আচ্ছা, এবার একটা বিষয় যে আমি তো ব্যাংকে রেখেছিলাম আপনার 100 টাকা, কয়েক বছর পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি ব্যাংকে হয়ে গেছে 200 টাকা। 200 টাকাটা আমার কি সুদ এবং প্লাস আসল। তাহলে আমার সুদটা কত, আমার সুদটা বার করার জন্য ওই যে 200 টাকা আপনার সুদ আসল মানে সুদ প্লাস আসল, ওর থেকে আপনি যে 100 টাকা রেখেছিলেন ওইটা মাইনাস করতে হবে। সুদ আসল থেকে আসলটা মাইনাস করলে সুদ পাওয়া যায়। তাহলে আমি যদি এখন সুদ বার করি, সুদ আই ইকুয়াল টু, আপনি কি করবেন, সুদ আসল 2x থেকে এক্সটা বাদ দেবেন ও সমান এক্স টাকা, এটা হয়ে গেল আপনার ওই সুদ। এবার আমরা জানি
আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লেখার পরে আয়ের জায়গায় লিখব এক্স, আচ্ছা পির জায়গায় লিখব এক্স, টাইমটা জানি না এখানে তাই টি লিখলাম, আর আর এর মান 6, নিচে 100, উভয় দিকে আমরা এক্স এক্স কেটে দিলাম। এটাকে কাটলে আপনার 3, এটাকে কাটলে 50, এখানে কিছু নেই মানে 1, 50টা এই সাইড পাঠিয়ে দিলে 50 একে 50, 3টা এখানে গুণ সম্পর্কে এই সাইড পাঠিয়ে দিলে ভাগ মানে নিচে ইকুয়াল টু টি, বা পুরোটা ঘুরিয়ে লিখলে টি ইকুয়াল টু কত হবে 50/3, তাকে ভাগ করলে হবে 16/2/3, অর্থাৎ কত বছর পরে ওই টাকাটা দ্বিগুণ হবে, যে নির্ণয় সময় 16/2/3 বছর, সময়টা কিন্তু বছর, এটা মনে রাখতে হবে। এরপরে যদি আমরা 8 দাগে চলে যাই, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বা বার্ষিক সুদের হার কত। তা আমি প্রথমে লিখে নেই, এখানে এটা হচ্ছে আপনার 8 দাগ, এখানে সময়টি সমান 6 বছর, সেটা আমি লিখলাম। তারপরে দেয় সুদের পরিমাণ আসলের, মানে মান্নান মিয়া কত টাকা রেখেছেন সেটা কিন্তু বলেননি, মানে তিনি যদি এক্স টাকা রাখেন, তারপর বলছি ধরি আসল পি সমান, এখানে আপনি আসলটাকে পি ধরতে পারেন, কিন্তু ওই যে সূত্রে কার জায়গায় কি বসাতে হবে সেটা যাতে গুলিয়ে না যায়, সে কারণে আমি এখানে পি লিখলাম। ধরি আসল পি সমান এক্স টাকা। এবার বলছে সুদ, ওখানে একটা কথা বলেছে সুদ আই সমান দেয় সুদের পরিমাণ আসল এক্স এর মানে গুণ 3/8 অংশ, তাহলে এত টাকা, তাহলে কত হচ্ছে 3x/8 টাকা, এটাও হয়ে গেল আমার সুদ। বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, আমরা জানি বলে লিখব, আমরা জানি আই ইকুয়াল টু PTR/100 লেখার পরে আয়ের মান 3x/8 লিখলাম, ইকুয়াল টু পি মানে হলো আপনার এক্স, টাইম হচ্ছে 6 বছর, আর জানি না নিচে 100, আচ্ছা 4 দুগুণে 8, 4 25, 100, 3 একে 3, 3 দুগুণে 6, বা সমান চিহ্নের উভয় দিকে ওপরে কাটবে, নিচে আর একই সাইডে হলে উপর নিচে কাটবে। তারপরে আপনি কি করবেন, যে 25টাকে অপর সাইড পাঠিয়ে দিন, তাহলে একের সাথে গুণ হবে, ওপরে গুণ হবে, এই সাইড নিচে ছিল, এই সাইড উপরে, 25 একে 25, আচ্ছা 2টাকে অপর সাইড পাঠিয়ে দিলে অপর সাইড নিচে যাবে, এখানে ওপরে গুণ, অপর সাইড নিচে যাবে, নিচে অলরেডি একটা 2 বসে আছে, যে নিচে যাবে আর যে নিচে বসে আছে এদের মাঝখানে গুণ সম্পর্ক, তাহলে 2 দুগুণে হবে আপনার 4 ইকুয়াল টু আর, বা ঘুরিয়ে লিখলে আর ইকুয়াল টু 25/4, 25কে আপনি যদি 4 দিয়ে ভাগ করেন, 4 6 24, 1, তাহলে 1/4, মানে যেটা অবশিষ্ট সেটা উপরে লিখি, যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে লিখে এইভাবে, তাহলে 6 পূর্ণ 1/4। তাহলে এর উত্তরটা লেখার বেলা প্রত্যেকটা অঙ্কে কিন্তু আপনাকে উত্তরটা লিখতে হবে, নাহলে কিন্তু টিচার চাইলে 1 নাম্বার কেটে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা কি, যদি বার্ষিক শতকরা শব্দটা উল্লেখ করেন সেখানে আপনার পার্সেন্টটা না দিলেও চলে, আর যদি শতকরা না উল্লেখ করেন, সরল সুদের হার কত হবে, 6 পূর্ণ 1/4%, এটা লিখতে হবে। এরপরে আমরা চলে যাব 9 দাগে, খুব সুন্দর একটি অঙ্ক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তাহলে বছরে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। এই অঙ্কটা খুবই সুন্দর একটি অঙ্ক। শুনুন, আপনি আমার কথাটা শুনে করার চেষ্টা করুন, আমি এটা করে দিচ্ছি, তবে আপনি যদি ব্রেনটাকে খেলান, নিজে প্রেশার নিয়ে যদি করার চেষ্টা করেন অঙ্কটা, তাহলে সেটা আরও ভালো বুঝতে পারবেন। প্রথম অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে। আপনি প্রথমে লিখতে পারেন যে সমবায় সমিতির ক্ষেত্রে বলে একটা হেডিং করলেন, তারপরে তার সময়, তার আসল, তার সুদের হার লেখার পরে তার যে সুদ বেরোবে সেটা বার করলেন। আবার ব্যাংকের ক্ষেত্রে বলে সুদের হারটা চেঞ্জ হবে সমবায় সমিতি আর ব্যাংকের, কিন্তু সময় একই, আসল একই, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে সুদটা বার করতে পারেন। ব্যাংকে ধরুন আপনার 500 টাকা হয়েছে, আর সমবায় সমিতির যেহেতু সুদের হার কম, সেক্ষেত্রে সুদটা কম হবে, অর্থাৎ সমবায় সমিতিতে ধরুন আপনার 400 টাকা সুদ হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকে না গিয়ে সমবায় সমিতিতে যান, কত টাকা বাঁচবে, 100 টাকা বাঁচবে। অঙ্কটাই চলুন করে দেখাই আপনাদের, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। প্রথমে যেহেতু 9 দাগের অঙ্ক, আমি হেডিং করছি। প্রথমে হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে, আচ্ছা, আর আচ্ছা প্রথমে লিখি সমবায় সমিতির ক্ষেত্রে কি বলছে, সুদের হার আর পার্সেন্ট সমান 4%, সময়
সময় টি সমান, অঙ্কের মধ্যে যদি সময় দেখেন ওখানে বলা হয়েছে যে বছর, তার বছরে কত টাকা সুদ বাবদ বাঁচবে। বছর বলতে আর কোনো সময় উল্লেখ নেই, শুধু এখানে 1 বছরটাই বলছে। আচ্ছা, আর আসল পি সমান আপনার 5000 টাকা, এটাও হয়ে গেল আসল। এবার আমরা জানি বলে আই ইকুয়াল টু PTR/100 এটা লেখার পরে মানগুলো বসিয়ে দেবো, বা এর পরিবর্তে আমরা লিখবো 5000 ইন্টু টাইমটা 1 বছর আর হচ্ছে 4% নিচে 100। হ্যাঁ, এই দুটো কাটলে বা আই ইকুয়াল টু আপনার হয়ে গেল 4 একে 4 আর 4 5 20, পিঠে একটা 0। অতএব তাহলে সমবায় সমিতির যে সুদ সেটা হলো 200 টাকা। থাক, এরপরে যদি আমরা লিখি যে ব্যাংকের ক্ষেত্রে কি হবে, সুদের হার আর পার্সেন্ট সমান আপনার 7.4% বোধ হয়, হ্যাঁ 7.4%। আর সময় একই, সময় হচ্ছে আপনার টি সমান 1 বছর। আর আসল পি সমান আপনার 5000 টাকা লিখলেন। সেমভাবে আপনি, আচ্ছা আমি এখানে লিখছি, সেমভাবে আপনি ওই ব্যাংকের ক্ষেত্রে আপনি কি করবেন, আমরা জানি বলে লিখবেন, লেখার পরে আই ইকুয়াল টু PTR/100 সূত্রটা লিখবেন, লেখার পরে বা এরপরে আমরা এখানে আই ইকুয়াল টু লিখলাম, পি বলতে আমরা লিখব 5000। খুব সাবধানে লিখতে হবে, যদি একটি শূন্য ভুল করে বেশি বা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। টাইমের পরিবর্তে লিখলাম 1, আর আপনার এই যে আর এর পরিবর্তে আমরা লিখব 7.4, ওটাকে আমি লিখলাম 74/10। পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্টের জন্য নিচে একটা 1 হয়, একটা সংখ্যার আগে পয়েন্ট ছিল, এই যে একটা সংখ্যার আগে পয়েন্ট ছিল তাই 1-এর পিঠে একটা 0 হবে, আর নিচে অলরেডি একটা 100 ছিল সেটা লিখলাম। এই দুটো মাঝখানে গুণ সম্পর্ক, দুটো শূন্য একটা কেটে দিলাম, কাটার পরে আই ইকুয়াল টু এই দুটো গুণ করলে 5-এর সাথে যদি 74, 5 সাথে 35, 4 5 20, 0 হাতে 2, 5 সাথে 35 আর 2 37, এই হয়ে গেল 370 টাকা আপনার এই যে ব্যাংকের ক্ষেত্রে সুদ। যদি ওই ব্যক্তি ব্যাংকে না গিয়ে সমবায় সমিতিতে যায় সেক্ষেত্রে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। যদি ওই ব্যক্তি ব্যাংকে যেতেন তার 1 বছরের সুদ দিতে হতো 370 টাকা, আর ওই ব্যক্তি যদি ব্যাংকে না গিয়ে সমবায় সমিতিতে যান তাহলে তার সুদ দিতে হবে 200 টাকা। তাহলে ব্যাংকে না গিয়ে যদি সমবায় সমিতিতে যান সেক্ষেত্রে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব সুদ বাবদ তার টাকা বাঁচবে, টাকা বাঁচবে 370 মাইনাস 200 সমান 170 টাকা। এই হয়ে গেল আপনার 9 দাগের অঙ্ক। এরপরে আমরা 10 দাগের অঙ্কে চলে যাব। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, খুব মজার একটি অঙ্ক। আচ্ছা, ডেটাগুলো একটু লেখার চেষ্টা করি। 10 দাগের অঙ্কে যে আসল পি সমান 292 টাকা। আচ্ছা, বলছে একদিনের, তাহলে আমি এখানে সময়টা হলো 1 দিন, সময় টি সমান, আচ্ছা 1 দিন মানে বছর করতে গেলে 1/দিনকে 365 দিয়ে ভাগ করতে হবে। যেই 365 দিয়ে ভাগ করব দিন আর থাকবে না, হয়ে যাবে বছর। আমি বছরে কনভার্ট করে নিলাম। আচ্ছা, বছর, তারপরে বলছে সুদ আই ইকুয়াল টু, এটা কিন্তু আমরা পয়সা রাখবো না, টাকা করব। তাহলে টাকা করতে হবে এমন কেন নিয়ম, কারণ অলরেডি একটা টাকা আছে, এটাও যদি পয়সা থাকে তাহলে ক্যালকুলেশনের সমস্যা হয়, দুটোই পয়সা হতে হবে, না হলে দুটোই টাকা। সেক্ষেত্রে আমরা যদি বলছে 5 পয়সা হয়, তাহলে 5 পয়সাকে যদি টাকা করতে যাই আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করলেই পয়সাটা টাকায় পরিণত হবে। এটা হয়ে গেল এত টাকা। এরপরে আমরা জানি বলে লিখব, আমরা জানি আই ইকুয়াল টু PTR/100, এটা লিখলাম। লেখার পরে যে মানগুলো জানি সে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। ইকুয়াল টু পি জানি না, টাইম হচ্ছে পি হচ্ছে আপনার 292, পি 292, টাইমটা 1/365, 1 উপরে 365 নিচে, আর জানি না, নিচে 100 লিখলাম। উভয় দিকে হরে মানে উভয় সমান চিহ্নের উভয় দিকে নিচে কাটবে, নিচে কাটলাম। এরপরে 292কে আমি 73 দিয়ে কাটলে 4 বার, আর 365কে 73 দিয়ে কাটলে হবে 5 বার। তারপরে 5টা এই সাইডে নিচে মানে ভাগ, এই সাইডে গুণ হবে, 5 5 হবে 25, আর 4টা এই 4 একে 4 এখানে গুণ, এই সাইড পাঠিয়ে দিলে হবে
ভাগ ভাগ মানে নিচে ইকুয়াল টু আর, বা আর ইকুয়াল টু 25কে 4 দিয়ে ভাগ করলে হয় 6/1/4। অতএব সুদের হার, আমাকে যদি সুদের হার জিজ্ঞেস করেছে, অতএব সুদের হার সমান 6/1/4%। এটা হয়ে গেল আপনার 10 দাগের উত্তর। 11 দাগে যদি আমি যাই, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এই অঙ্কটি আমি আপনার হোমওয়ার্ক দিলাম। এই অঙ্কটি আপনি কিভাবে করবেন, ডেটাগুলো আগে ভালো করে পড়ে লিখবেন। কেমনভাবে লিখবেন, যে সুদের হার 8%, আচ্ছা 600 টাকার মানে 600 টাকাটা হচ্ছে আপনার আসল পি ইকুয়াল টু 600 টাকা, সুদ 168 টাকা, অর্থাৎ আই ইকুয়াল টু 168 টাকা লিখবেন। আই ইকুয়াল টু PTR/100 সূত্রে মানগুলো বসানোর পরে আপনি টাইম সময়টা পেয়ে যাবেন। ক্যালকুলেশন করলে আপনার অঙ্কটি হয়ে যাবে। এরপর যদি 12 দাগে চলে যাই, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে কত সময়ের জন্য? খুবই মজার একটি অঙ্ক। 12 দাগটা দেখুন, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, কী কী ডেটা বলেছে একটু আমার সাথে বলুন সবাই। 12 দাগে প্রথমে আপনাকে বলছে যে 10% সুদের হার, তাহলে আমরা লিখব সুদের হার R% সমান 10%, এটা আমি লিখে নিলাম। তারপরে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, তাহলে আসল পি সমান আপনার 800 টাকা, এটা আমি লিখলাম। জমা দেওয়ার পরে সুদে আসলে 1200 টাকা, সুদে আসলে 1200 টাকা, সুদ আসল একটু করে লিখে নেই, আসল সমান 1200 টাকা। তাহলে আমার এখানে সুদ আসলের কিন্তু আই ইকুয়াল টু PTR/100, এই যে সূত্র, এখানে কিন্তু সুদ আসলের কোনো জায়গা নেই, আসল আর সুদ আলাদা আলাদা। তাহলে এখানে আমি যদি সুদ বার করতে চাই, সুদ আই ইকুয়াল টু বার করতে গেলে আমার সুদ আসল থেকে আসলটা মাইনাস করতে হবে। সুদ আসল থেকে আসল মাইনাস করলে সুদ পাবো, অর্থাৎ 1200 থেকে যদি আমি আসল 800 টাকা মাইনাস করি 400 টাকা, এটা হয়ে গেল আপনার সুদের পরিমাণ। এরপরে আমরা জানি আই ইকুয়াল টু PTR/100 সূত্রটা লিখে মান বসালে কিন্তু আপনি পুরো অঙ্কটা করতে পারবেন। তাহলে লিখি, আমরা জানি আই ইকুয়াল টু PTR/100 লেখার পরে 400 আয়ের পরিবর্তে আর পির পরিবর্তে 800 ইন্টু টাইমটা বলেনি, টি ইন্টু সুদের হার 10, নিচে 100, দুটো কাটা গেল, সমান চিহ্নের উভয় দিকে ওপরে কাটে। এরপরে যদি আমরা 13 দাগের অঙ্কটি করি, 13 দাগের অঙ্কটি যতগুলো অঙ্ক করেছি তাদের মধ্যে একটু অন্যরকম, আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা হয়। মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। প্রথমে আপনাকে একটু বলি যে কোনো একটা নির্দিষ্ট মূলধন আছে, সেটা একই সরল সুদের হারে, মানে আপনি ব্যাংকে ধরুন 5000 টাকা রাখলেন, ব্যাংকে 5000 টাকা রাখার পরে 7 বছর পরে গিয়ে দেখলেন যে আপনার 7100 টাকা হয়েছে। আর একটা ব্যাংকে, এই ব্যাংক যে হারে আপনাকে সুদ দেয় সেই একই হারে সুদ দেয় আর একটা ব্যাংক, সেখানেও আপনি 5000 টাকা রাখলেন, কিন্তু সেখানে আপনি 4 বছর পরে গিয়ে দেখলেন যে সেখানে আপনার ওই 6200 টাকা হয়েছে। তাহলে দুটো ক্ষেত্রে আপনার রাখা মূলধন একই এবং সময়টা আলাদা আলাদা, সুদের হারটা একই। সেক্ষেত্রে আপনার রাখা টাকাটা এবং সুদের হারটা, যেহেতু সুদের হার একই, সুদের হারটা কত এটা আপনাকে নির্ণয় করতে হবে। চলুন আজকের অঙ্কটি একটু অন্যভাবে করার চেষ্টা করি। তাহলে মনে রাখবেন, যদি 7 বছর, আমি বলেছি কি আসলটা ফিক্সড, দুটো ক্ষেত্রে আসল একই আর সুদের হারটা একই, তাহলে এই যে 7100 টাকা বা 7100 টাকা যদি সুদ আসল হয় দুটো ক্ষেত্রে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে আমি একটা ব্যাংকে আমি কিছু টাকা রেখেছিলাম, সেই টাকার সাথে 7 বছরের সুদ যোগ করে হচ্ছে 7100 টাকা। আর আমি কোনো একটা ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, সেই আমার রাখা টাকার সাথে 4 বছরের সুদ যোগ করে হচ্ছে আপনার ওই 6200 টাকা। আপনার আসলের কিন্তু কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র সময় ভিন্নতার কারণে আপনার টাকাটা একবার 71 হচ্ছে, একবার 62 হচ্ছে। তাহলে আসল প্লাস সরের সুদ ইকুয়াল টু 7100 টাকা। আর ঠিক তেমনিভাবে যেহেতু আসল দুটো ক্ষেত্রেই একই, তাই আর শুধুমাত্র সময়, বেশি সময়ের সুদ আর কম সময়ের সুদ যোগ হচ্ছে। একবার 7 বছরের সুদ যোগ হওয়ার কারণে 71, আর একবার 4 বছরের
4 বছরের সুদ যোগ হওয়ার কারণে 6200 টাকা। যদি আমি সেই পাটিগণিতের মতো সমাধান করি, মাইনাস করে দেই, তাহলে আসল কেটে যাচ্ছে, 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ সমান 71 থেকে 6200 বিয়োগ করলে হয় আপনার 900 টাকা, এত টাকা। আচ্ছা, এখানে লিখলাম টাকা। তাহলে এখানে যদি আমি কেটে দেই, তাহলে 1 বছরের সুদ হবে আপনার 300 টাকা, বা 1 বছরের সুদ সমান 300 টাকা। এবার অঙ্কটা আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আপনার 7 বছর ও 4 বছরের সুদে আসলের কথা উল্লেখ আছে, সে কারণে আপনি অঙ্কটাই ওই 7 বছরের সুদ বার করতে পারেন অথবা 4 বছরের সুদ বার করতে পারেন, কারণ এটা আপনার অঙ্কে পরে লাগবে। তাহলে এখানে আমি আবার 1 বছর যেটা বার করেছি এটা করলেও হবে, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশনটা আবার একটু ঘোরাতে হতে পারে। তো আমি কি করছি, ওই যে 7 বছরের সুদ আসল আর 4 বছরের সুদ আসল উল্লেখ আছে, তো এ কারণে আমি কি করছি, ওই ছোটোটা 4 বছরের সুদটা বার করছি, 4 বছরের সুদ। তাহলে কি করতে হবে, এখানে 4 গুণ করতে হবে, 3 4 1200 টাকা লিখলাম। এখন আমি এই যে 4 বছরের সুদ বার করলাম, এই লাইনটার দিকে যদি একটু ভালো করে দেখি, এই লাইনটার দিকে আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6200 টাকা। তাহলে আসল আর 4 বছরের সুদ মিলিয়ে যদি 6200 টাকা হয়, আমি 6200 টাকা থেকে যদি 4 বছরের সুদটা বাদ দিই, তাহলে কিন্তু আমার আসল পড়ে রইবে। কথাটা খুব ভালো করে বুঝবেন, আসলের সাথে 4 বছরের সুদ যোগ করে 6200 টাকা। তাহলে যদি 6200 টাকা থেকে আমি 4 বছরের সুদটা মাইনাস করে দিই, কী হবে, আসল হবে। অতএব আসল সমান 6200 টাকা মাইনাস 4 বছরের সুদ 1200 টাকা, হয়ে গেল আপনার 5000 টাকা আসল। হ্যাঁ, যদি আপনি এই লাইনটা নিতেন, সেক্ষেত্রে কিন্তু আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে আপনার 7100 টাকা। এই লাইন ধরে আপনি যদি আসল বার করতে চান, সেক্ষেত্রে আপনাকে 7100 টাকা থেকে আসলের সাথে 7 বছরের সুদ যোগ হয়ে এটা হয়েছে, অর্থাৎ এটা থেকে আপনার 7 বছরের সুদ বাদ দিতে হতো। অতএব এখানে 4 বছরের সুদ বার না করে আপনাকে 7 বছরের সুদ বার করে নিতে হতো। এবার আমরা এখানে বলে লিখে নেই, এখানে এখানে সুদ আই ইকুয়াল টু আমি এখানে কিন্তু দুটো সুদ দেখতে পাচ্ছি, 1 বছর আর 4 বছর, আপনি যেটা খুশি নিতে পারেন। যদি 1 বছর নেন এইটা লিখবেন। আচ্ছা, এখানে সুদ 300 টাকা সময় টি ইকুয়াল টু 1 বছর। আপনি এই লাইনটা নিয়ে সময়টা 4 বছর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 4 বছর সময় নিলে আপনাকে সুদের পরিমাণটা লিখতে হবে 1200 টাকা। আর এটা নিলে, এই লাইনটা যদি আপনি নেন, এই লাইনটা নিলে আপনাকে সময়টা লিখতে হবে 1 বছর, আর সুদের পরিমাণটা সেটা লিখতে হবে 300 টাকা। আচ্ছা, সময়টা হবে 1 বছর। আর আসল বলতে আমরা তো পেলাম, আসল পি সমান আপনার 5000 টাকা। 5000 টাকা লেখার পরে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লেখার পরে মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমি এখানে আয়ের পরিবর্তে 300 ইকুয়াল টু পির পরিবর্তে লিখব 5000 ইন্টু টাইম 1 বছর ইন্টু আর বাই 100। যদি লিখে এই দুটো কাটা গেল, সমান চিহ্নের উভয় দিকে ওপরে কাটে, একটা শূন্য কেটে দিলাম। 5 একে 5, 5 6 30, বা 6 ইকুয়াল টু আর ইন্টু 1 মানে আর হবে, বা ঘুরিয়ে লিখলে আর ইকুয়াল টু 6। অতএব প্রত্যেকটা অঙ্কে কিন্তু উত্তর লিখতে হবে, আমি হয়তো লিখছি না, কিন্তু আপনারা লিখে নেবেন। অতএব নির্ণেয় আসল সমান 5000 টাকা এবং সুদের হার সমান 6%, এটা আপনাকে লিখতে হবে। এরপরে যদি আমরা পরের দাগের অঙ্কে চলে যাই, পরের দাগের অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, যে এই যে একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম না আপনার 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে সমবায় সমিতি আর একটা হচ্ছে ওই ব্যাংকের ক্ষেত্রে। আপনার 14 দাগটা সেম। অমল রায় একজন ব্যক্তি আর পশুপতি ঘোষ আরেকজন ব্যক্তি। একজন ব্যাংকে, অমল রায় ব্যাংকে, পশুপতি ঘোষ হচ্ছে পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে সুদ সহ, আচ্ছা এই অঙ্কটা আমি করে দিই, যিনি ব্যাংকে জমা রেখেছিলেন তিনি পেয়েছেন 2360 টাকা, আর যিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন তিনি পেয়েছেন 2480 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। খুব সুন্দর একটি অঙ্ক। আচ্ছা, প্রথমে অমল রায় কোথায় টাকা রেখেছেন এটা আমাকে জানতে হবে। 14 দাগের অঙ্ক, খুব ভাইটাল একটি অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় আসে। অমল রায় রেখেছিলেন ব্যাংকে, তাহলে এখানেও হেডিং করব ব্যাংকের ক্ষেত্রে বলে লেখার পরে আসল পি সমান 2000 টাকা। আচ্ছা, সময় টি সমান,
ওখানে বলছে যে 3 বছর পর সময় টি সমান 3 বছর, আর 3 বছর পরে ওই যিনি ব্যাংকে রেখেছিলেন তিনি 2360 টাকা পান। তাহলে সুদ আসল ব্যাংক থেকে যেটা ফেরত পাওয়া যাচ্ছে সুদ আসল সমান 2360 টাকা। এরপরে খুব ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, আমার তো I=PTR/100 এই সূত্রে সুদ আসলের কোনো জায়গা নেই, আসল আর সুদ আলাদা আলাদা জায়গায় বসে। তাহলে আমি যখন সুদ বার করব আয়, তখন কি করতে হবে, সুদ আসল থেকে, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ, তার থেকে যদি আমি সুদটা বাদ দিই আসল পড়ে থাকবে, বা সুদ আসল থেকে যদি আসল বাদ দেয় সুদ পড়ে থাকবে। তাহলে 2360 এটা হচ্ছে সুদ আসল, এর থেকে আসল হচ্ছে আপনার 2000 টাকা বাদ দিলে 360 টাকাটা হয়ে গেল আপনার সুদ, এটা আমি পেয়ে গেলাম। এরপর আমরা জানি I=PTR/100 এটা লিখলাম। লেখার পরে I বলতে 360 = P বলতে আপনার হচ্ছে 2000 লেখার পরে টাইম হচ্ছে 3 বছর ইন্টু R/100 লেখার পরে এই যে দুটো শূন্য কেটে গেল, 3 3 12 36 পিঠে একটা শূন্য। আচ্ছা, আবার এই শূন্য কাটা 2 দিয়ে কাটলে এটা হবে 6, বা 6 সমান R, বা ঘুরিয়ে লিখলে R সমান 6। এটা হয়ে গেল আপনার ব্যাংকের ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে যদি আমি পোস্ট অফিসের ক্ষেত্রে করি, পোস্ট অফিসের ক্ষেত্রে যদি লিখি সেক্ষেত্রে আসল হবে আপনার 2000 টাকা, সময় 3 বছর, কিন্তু সুদ আসল যেটা আসছে সেটা 2480 টাকা। তাহলে যখন আপনি সুদ বার করবেন তখন কি করবেন, সুদ আসল 2480 টাকা থেকে সুদ 2000 টাকা বাদ দিলে 480 টাকা হবে আপনার সুদ। সেমভাবে I=PTR/100 এই সূত্রে আপনার মানগুলো বসাতে হবে। তাহলে 480 = 2000 ইন্টু টাইম 3 বছর আর 100 লেখার পর দুটো সমান চিহ্নের উভয় দিকে ওপরে কাটে। আচ্ছা, এটা একটা 2, এটা হচ্ছে 24 আর 3 8 24, বা 8 সমান R, বা ঘুরিয়ে লিখলে R সমান 8। তাহলে আমার এখানে R এর মান পেলাম 8, অর্থাৎ পোস্ট অফিসে সুদের যে হার সেটা হচ্ছে 8%। আমাকে প্রশ্নে বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। আগে ব্যাংক আছে, অতএব লিখব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত লেখার পরে আগে যেহেতু ব্যাংকের কথা বলছে, ব্যাংকে কত 6% পেয়েছিলাম, আর অনুপাত ইস্টু দেবো, আর পোস্ট অফিসে 8%, 8, তাহলে কাটাকুটি করলে আমরা পাবো 3:4। এই হয়ে গেল আপনার 14 দাগের অঙ্কের উত্তর।